2009 সাল শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামের ঐতিহাসিক রাত। বন্ধুরা, এমন একটি রাত যে রাতে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ধরে নিয়েছিলেন আজ লঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে মুখ থুবড়ে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট দল। বন্ধুরা, সেই ম্যাচে ভারতের সব আশা যখন শেষ হয়ে গিয়েছিল, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে প্রেমদাসা স্টেডিয়ামে বীরত্বের এক অমর গাঁথা রচনা করেছিলেন দুই পাঠান ভাই। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 2009 সালের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচের কাহিনী, যে ম্যাচে পাঠান ভাইদের বীরত্ব দেখে শিহরিত হয়ে উঠেছিল সারা পৃথিবী। বন্ধুরা, এটি ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের ঘরের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ, তাই স্বাভাবিকভাবেই প্রেমদাসা স্টেডিয়াম ভরে গিয়েছিল লঙ্কান সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে। ম্যাচের শুরুতেই লঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। তবে দিলশানের সিদ্ধান্তে মহেন্দ্র সিং ধোনি খুব একটা অখুশি ছিলেন না, কারণ ভারতীয় দলের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী ছিল। বন্ধুরা, এরপর লঙ্কার হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন সনথ জয়সূরিয়া এবং তিলকরত্নে দিলশান। অন্যদিকে ভারতের হয়ে বোলিং শুরু করেন জাহির খান। জাহির খানের প্রথম বলটিতেই তিলকরত্নে দিলশান সম্পূর্ণভাবে পরাস্ত হন। লেগ বিফোর দ্য উইকেটের জোরালো আবেদন ওঠে, যদিও আম্পায়ার এই আবেদনকে নাকচ করে দেন। কিন্তু ওই ওভারের শেষ বলটিতে লফটেড শট খেলতে গিয়ে মিস টাইম করে ফেলেন তিলকরত্নে দিলশান, কিন্তু দিলশানের সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন ভারতীয় ফিল্ডাররা এবং জীবনদান পাওয়ার পরেই তিলকরত্নে দিলশান নিজের স্বকীয় মেজাজে ভারতীয় বোলারদের উপর বেদম প্রহার করতে শুরু করেন। ঈশান্ত শর্মা কিংবা জাহির খান কেউই তিলকরত্নে দিলশানের সামনে আর কোনো রকমভাবেই প্রতিরোধ তৈরি করতে পারছিলেন না। দিলশান একের পর এক চার মেরেই যাচ্ছিলেন। অন্য প্রান্তে সনথ জয়সূরিয়াও একটার পর একটা বাউন্ডারি মেরে ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে দিচ্ছিলেন প্রেমদাসা স্টেডিয়ামে। বন্ধুরা, ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছিল লঙ্কান ক্রিকেট দল। বন্ধুরা, সনথ জয়সূরিয়া যেদিন ফর্মে থাকতেন, পৃথিবীর যে কোনো বোলারকেই কাঁদিয়ে ছাড়তেন সেদিন জয়সূরিয়া। প্রেমদাসা স্টেডিয়াম জয়সূরিয়ার এই বিধ্বংসী রূপ দেখে আনন্দে একদম পাগল হয়ে যাচ্ছিল। বন্ধুরা, 5 ওভারের মধ্যেই লঙ্কান ক্রিকেট দল ভারতীয় বোলারদেরকে বিধ্বস্ত করে 50 রানে পৌঁছে গিয়েছিল। একদিকে তিলকরত্নে দিলশান আর অন্যদিকে সনথ জয়সূরিয়া। বন্ধুরা, ঠিক এই সময় বোলিং করতে এসে ইরফান পাঠান আউট করলেন সনথ জয়সূরিয়াকে। মাত্র 17 বল থেকে 33 রান সংগ্রহ করে সনথ জয়সূরিয়া প্যাভিলিয়নে ফিরে চলেছেন। জয়সূরিয়ার জায়গায় লঙ্কার হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন জোহান মুবারক। এরপর তিলকরত্নে দিলশান এবং জোহান মুবারক দুজনে মিলে লঙ্কান দলের স্কোর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। বন্ধুরা, 10 ওভার শেষে লঙ্কান ক্রিকেট দল 1 উইকেটের বিনিময়ে 80 রানে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ প্রত্যেক ওভার থেকে লঙ্কান ক্রিকেট দল প্রায় 8 রান করে সংগ্রহ করছিল। বন্ধুরা, ঠিক এই সময় ইরফান পাঠানের আর এক ভাই ইউসুফ পাঠান বোলিং করতে এলেন এবং বোলিং করতে এসেই জোহান মোবারককে আউট করে লঙ্কান ক্রিকেট দলকে দ্বিতীয় ধাক্কা দিলেন। ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান ভারতীয় দলকে দুটো সফলতা এনে দিলেও তিলকরত্নে দিলশান তখনও পর্যন্ত অন্য প্রান্তে দাঁড়িয়ে অতি মানবিক একটা ইনিংস বিল্ড আপ করছিলেন। বন্ধুরা, এরপর 14তম ওভারে ইউসুফ পাঠানের বলে বীরেন্দ্র সেহবাগের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন থিসারা পেরেরা। 107 রানের মাথায় লঙ্কান ক্রিকেট দল 3 নম্বর উইকেটটা হারালো। এরপর লঙ্কার হয়ে ব্যাট করতে মাঠে নামলেন চামারা সিলভা। তবে তখনও পর্যন্ত একটা প্রান্তে দাঁড়িয়ে অসাধারণ ক্রিকেট খেলে চলেছেন তিলকরত্নে দিলশান। 15তম ওভারে বোলিং করতে এসে দুর্দান্ত বোলিং করলেন ইরফান পাঠান, কিন্তু 16তম ওভারে চামারা সিলভা আরও একবার ঝাঁপিয়ে পড়লেন ভারতীয় বোলারদের বিপক্ষে। একটা 6 এবং একটা 4 মেরে চামারা সিলভা এই ওভার থেকে 12 রান সংগ্রহ করলেন। এর পরের ওভারে তিলকরত্নে দিলশান অসাধারণ এই 4টি মেরে নিজের 50 বা হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন প্রেমদাসা স্টেডিয়ামে। বন্ধুরা, লঙ্কান অধিনায়ক তিলকরত্নে দিলশানের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটাই ছিল প্রথম হাফ সেঞ্চুরি। এরপর ঈশান্ত শর্মার এই ওভারটিতে একটা 6 এবং একটা 4 মেরে তিলকরত্নে দিলশান লঙ্কান দলের স্কোর 150 রানে পৌঁছে দিলেন। তবে ওই ওভারের শেষ বলটিতে আরও একবার মিড অফ অঞ্চল দিয়ে ছক্কা মারতে গিয়ে তিলকরত্নে দিলশান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। 47 বলে 61 রানের একটা অসাধারণ ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিলকরত্নে দিলশান।
বন্ধুরা, দিলশান যখন আউট হন তখন লঙ্কার ইনিংসের আর মাত্র 3 ওভার বাকি রয়েছে এবং শেষের দিকে চামারা সিলভা অসাধারণ কিছু শট খেলে লঙ্কান ক্রিকেট দলকে নির্দিষ্ট 20 ওভার শেষে 171 রান পর্যন্ত পৌঁছে দিলেন। অর্থাৎ লঙ্কার বিপক্ষে লঙ্কার মাটিতে ভারতীয় ক্রিকেট দলকে এই টি-20 ম্যাচ জিততে হলে নির্ধারিত 20 ওভার থেকে 172 রান সংগ্রহ করতে হবে। যদিও ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ যথেষ্টই শক্তিশালী ছিল, তবে ভারতকে প্রতিহত করার মতো বোলিং শক্তি লঙ্কান দলেরও ছিল। বন্ধুরা, 172 রানের টার্গেট মাথায় নিয়ে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন বীরেন্দ্র সেহবাগ এবং গৌতম গম্ভীর। আর অন্যদিকে ভারতীয় দলকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন বিশ্বের সবথেকে বিপজ্জনক বোলার লাসিথ মালিঙ্গা। ইনিংসের প্রথম বলটিতেই লাসিথ মালিঙ্গার বল গৌতম গম্ভীরের ব্যাটের বাইরের দিকের কানা ছুঁয়ে সীমানা পার করল 4 রানের জন্য। পরের বলটিতে লঙ্কান দলের খারাপ ফিল্ডিংয়ের কারণে আরও একটি 4 পেয়ে গেলেন গৌতম গম্ভীর এবং এই ওভারের শেষ বলটিতে অসাধারণ একটা ফ্লিক করে গৌতম গম্ভীর আরও একটি 4 মেরে ভারতীয় ক্রিকেট দলকে একটা ড্রিম স্টার্ট এনে দিলেন প্রেমদাসা স্টেডিয়ামে। বন্ধুরা, লাসিথ মালিঙ্গার বিপক্ষে গৌতম গম্ভীরকে এমন বিধ্বংসী ব্যাটিং করতে দেখে সবাই অনুমান করছিল আজ হয়তোবা ভারতীয় ক্রিকেট দল বিশেষ কিছু করতে চলেছে প্রেমদাসা স্টেডিয়ামে। কিন্তু 3 নম্বর ওভারেই ছন্দপতন। একটা সিঙ্গেল চুরি করতে গিয়ে বীরেন্দ্র সেহবাগ এবং গৌতম গম্ভীরের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন বীরেন্দ্র সেহবাগ। বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগকে রান আউট করে প্রেমদাসা স্টেডিয়ামে লঙ্কান ক্রিকেট দল আবেগে, আনন্দে, উচ্ছ্বাসে একদম ভেসে গেল। লঙ্কান দলের এই সেলিব্রেশনটাই বুঝিয়ে দিচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বীরেন্দ্র সেহবাগের উইকেটটা ঠিক কতখানি মহার্ঘ উইকেট। 14 রানের মাথায় প্রথম উইকেটটা হারালো ভারতীয় ক্রিকেট দল। মাত্র 1 রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের পরে গৌতম গম্ভীরকে সঙ্গ দিতে মাঠে নামলেন সুরেশ রায়না। কিন্তু ওই ওভারেই আরও একবার ছন্দপতন হলো ভারতীয় ক্রিকেট দলের। বড় শট খেলতে গিয়ে মিস টাইম করে ফেললেন গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট দল 2 নম্বর উইকেটটাও হারালো। 14 রানের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল তার 2 ওপেনারকে হারিয়ে ফেলেছে। এরপর সুরেশ রায়নাকে সঙ্গ দিতে মাঠে নামলেন আরেক কিংবদন্তি, দ্য লেজেন্ড যুবরাজ সিং। এরপর একটা প্রান্তে যুবরাজ সিং এবং অন্য প্রান্তে সুরেশ রায়না দুজনে মিলে ভারতীয় ক্রিকেট দলকে ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কখনো যুবরাজ সিং ডাউন দ্য উইকেট এগিয়ে এসে বড় শট খেলছিলেন, আর অন্যদিকে সুরেশ রায়না অর্থোডক্স কিছু শট খেলে ভারতীয় ক্রিকেট দলের স্কোর বোর্ডে বেশ কিছু রান সংযোজন করছিলেন। 2 ভারতীয় ব্যাটসম্যান এগ্রেসিভ শট খেলছিলেন, যার ফলে 5 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল 2 উইকেটের বিনিময়ে 50 রানে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ 2টো উইকেট হারালেও ভারতীয় ক্রিকেট দল আস্কিং রান রেট তখনও নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছিল এবং ওভার পিছু প্রায় 10 রান করে সংগ্রহ করছিলেন যুবরাজ সিং এবং সুরেশ রায়না। বন্ধুরা, প্রেমদাসা স্টেডিয়ামে সেদিন যে কয়েকজন ভারতীয় দর্শক যুবরাজ সিং এবং সুরেশ রায়নার এই ব্যাটিং দেখছিলেন, প্রাথমিক বিপর্যয়ের স্মৃতি ভুলে তারাও মনে মনে আশাবাদী হচ্ছিলেন এবার ভারতীয় ক্রিকেট দল হয়তোবা কামব্যাক করতে চলেছে। স্টাইলিশ যুবরাজ সিং তার বাহারি শটে প্রেমদাসা স্টেডিয়ামের কখনো মিড উইকেট অঞ্চল দিয়ে, কখনো বা থার্ড ম্যান অঞ্চল দিয়ে, কখনো মিড অফে, আবার কখনো মিড অন অঞ্চলের উপর দিয়ে ক্লাসিক্যাল অসাধারণ কিছু শট খেলছিলেন। বন্ধুরা, 2 ভারতীয় ব্যাটসম্যানের সৌজন্যে ভারতীয় ক্রিকেট দল 8ম ওভারেই 2 উইকেটের বিনিময়ে 77 রানে পৌঁছে গিয়েছিল। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দল যখন ধীরে ধীরে একটা পার্টনারশিপ বিল্ড আপ করছে, ঠিক তখনই 81 রানের মাথায় যুবরাজ সিং কট বিহাইন্ড দ্য উইকেট আউট হয়ে গেলেন। 21 বল থেকে 32 রানের একটা অসাধারণ ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন যুবরাজ সিং। যদিও যুবরাজের ব্যাটে ভর করে ভারতীয় ক্রিকেট দল প্রাথমিক বিপর্যয়টা তখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। বন্ধুরা, মাহি যখন ব্যাট করতে নামলেন তখন ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচটি জিততে হলে 71 বল থেকে 91 রান সংগ্রহ করতে হবে। অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা সুরেশ রায়না সেদিন অসাধারণ ব্যাটিং করছিলেন এবং সবাই আশা করছিলেন সুরেশ রায়না হয়তোবা আজকে ভারতীয় ক্রিকেট দলকে অভীষ্ট লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু ঠিক তখন 10ম ওভারের শেষ বলটিতে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন সুরেশ রায়না। বন্ধুরা, 99 রানের মাথায় সেট হয়ে যাওয়া সুরেশ রায়নার উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট দল তখন প্রায় এক প্রকার খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। পরপর 2টো উইকেট হারানোর ফলে ভারতীয় ক্রিকেট দলের আস্কিং রান রেট তাও ক্রমাগত বেড়ে যাচ্ছিল। ইনিংসের এই মিডিল ফেজটাতে লঙ্কান বোলাররা পুরোপুরি ডমিনেট করছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে এবং এই চাপ সহ্য করতে না পেরে শেষমেশ ক্লিন বোল্ড হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দল 5ম উইকেটটাও হারালো। 108 রানের মাথায় অর্ধেক ভারতীয় ক্রিকেট দল প্যাভিলিয়নে ফিরে গিয়েছে।
এরপর 110 রানের মাথায় নবাগত তরুণ রোহিত শর্মা তিনিও বড় শট খেলতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। বন্ধুরা 34 বল থেকে ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে তখনও 62 রান করতে হবে আর হাতে রয়েছে মাত্র 4টে উইকেট। সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গ দিতে এবার মাঠে নামলেন জীবনের দ্বিতীয় টি20 ম্যাচ খেলা ইউসুফ পাঠান। রবীন্দ্র জাদেজা একটা বাউন্ডারি মেরে আশা জাগালেন বটে, কিন্তু পরের বলেই 115 রানের মাথায় রবীন্দ্র জাদেজা তিনিও আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। ভারতীয় ক্রিকেট দল তখন একেবারেই খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ হার শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর ইউসুফ পাঠানকে সঙ্গ দিতে মাঠে নামলেন আরেক ভাই ইরফান পাঠান। বন্ধুরা ইরফান পাঠান যখন ব্যাটিং করতে নামছেন তখন ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচটি জিততে হলে 29 বল থেকে 57 রান সংগ্রহ করতে হবে, হাতে রয়েছে মাত্র 3টে উইকেট। লঙ্কার জয় যখন প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল, ঠিক তখনই প্রেমদাসা স্টেডিয়ামে এমন এক কাণ্ড ঘটালেন এই দুই ভাই মিলে, যা দেখার জন্য সম্ভবত প্রস্তুত ছিলেন না প্রেমদাসা স্টেডিয়ামের লঙ্কান দর্শকরা। ব্যাট করতে নেমেই প্রথম বলটিকে কোভার অঞ্চল দিয়ে দুর্দান্তভাবে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ইউসুফ পাঠান। পরের বলটিকে মিড অন অঞ্চলের উপর দিয়ে আকাশের দিকে পাঠিয়ে আরও একটি দুর্দান্ত সিক্সার মারলেন ইউসুফ পাঠান। বন্ধুরা 15তম ওভারের 5 বল থেকে 17 রান নিয়ে ইউসুফ পাঠান আরও একবার সিগন্যাল দিলেন এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল এখনও ফাইট করতে চলেছে। এরপর পরের ওভারে আরও একবার ফাইন লেগ অঞ্চল দিয়ে দুর্দান্ত একটা বাউন্ডারি তুলে নিলেন ইউসুফ পাঠান। লঙ্কান দলের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের রানের ব্যবধান ক্রমাগত কমে আসছিল। ব্যবধান কমতে কমতে ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 14 বল থেকে 24 রান সংগ্রহ করতে হবে, এইরকম একটা ইকুয়েশন তৈরি হলো। দিলশান বল তুলে দিলেন লাসিথ মালিঙ্গার হাতে, আর অন্যদিকে ভারতের হয়ে ব্যাটিং করছেন ইরফান পাঠান। মালিঙ্গার প্রথম বল এবং ইউসুফ পাঠান কোভার অঞ্চলের উপর দিয়ে অসাধারণ দৃষ্টিনন্দন একটি 4 মেরে ব্যবধান আরও কমিয়ে আনলেন। দুই পাঠান ভাইয়ের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল প্রেমদাসা স্টেডিয়ামে ইতিহাস তৈরি করার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। লাসিথ মালিঙ্গার একটা শর্ট ডেলিভারি এবং ইরফান পাঠান অসাধারণভাবে মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে বলটিকে ভাসিয়ে দিয়েছেন সীমানার বাইরে সিক্সার। প্রেমদাসা স্টেডিয়ামের ভারতীয় সমর্থকরা পাঠান ভাইদেরকে উৎসাহিত করছেন। পরের বলটিকে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে খেলে দিয়ে আরও দুবারের জন্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিলেন দুই ভাই। 8 বল থেকে এই ম্যাচ জিততে হলে আর মাত্র 9 রান সংগ্রহ করতে হবে এবং পরের বলটিকে আরও একবার কোভার অঞ্চলের উপর দিয়ে অসাধারণ ড্রাইভ করে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ইরফান পাঠান। ভারতীয় ক্রিকেট দল 19 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 167 রানে পৌঁছে গিয়েছে। শেষ ওভার থেকে এই ম্যাচ জিততে হলে ভারতীয় ক্রিকেট দলকে আর মাত্র 5 রান সংগ্রহ করতে হবে। তিলক রত্নে দিলশান আরও একবার ভরসা রাখলেন লাসিথ মালিঙ্গার উপরে। 5 বল থেকে 4 রানের প্রয়োজন আর স্ট্রাইক নিচ্ছেন ইরফান পাঠান। ইয়র্কার করার চেষ্টায় লো ফুলটস ফেললেন লাসিথ মালিঙ্গা, প্রস্তুত ছিলেন ইরফান পাঠান। মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে উড়িয়ে দিয়েছেন বল এবং বল সোজা সীমানার বাইরে। ইটস এ বিউটিফুল সিক্সার। বন্ধুরা প্রেমদাসা স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করে দুই পাঠান ভাই ভারতীয় ক্রিকেট দলকে ঐতিহাসিক একটা জয় এনে দিয়েছে। এক সময় যা অবিশ্বাস্য মনে হচ্ছিল, সেই অসম্ভবকে সম্ভব করে ভারতীয় ক্রিকেট দলকে ঐতিহাসিক একটা মুহূর্ত উপহার দিয়েছেন দুই পাঠান ভাই। বন্ধুরা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দু ভাইয়ের লড়াইতে এরকম ঐতিহাসিক জয়ের মুহূর্ত খুব কমই আছে। তাই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের ঐতিহাসিক সেই রাত পাঠান ভাইদের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট প্রেমীরাও স্মৃতির ক্যানভাসে যত্ন করে গুছিয়ে রেখেছেন।